আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই বলো যে, "ভাইয়া আমি অনেক বেশি লিখছি, আমি খাতা ভরে লিখছি, সবকিছুই লিখছি। কিন্তু টিচার কেন জানি আমাকে মার্ক দেয়নি। আমি যতটুকু মার্ক পাওয়া দরকার ছিল ততটুকুই দেয়নি। ৪ মার্কের মধ্যে আমাকে ২ দিছে।" এর কারণটা হলো সঠিকভাবে না লেখা। তুমি লেখার এক্সাক্টলি লিখতেছো না। তুমি একটা প্রশ্নের উত্তর যেভাবে লেখা উচিত সেইভাবে লিখতেছো না। যার কারণে তুমি এক্সাক্ট তোমার যে এক্সপেকটেশন ছিল বা পর্যাপ্ত যে মার্ক দরকার সেই মার্কটুকু তুমি পাচ্ছ না। সো এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো যে তুমি একটা সৃজনশীল বা পুরা পরীক্ষায় সৃজনশীলগুলা কিভাবে লিখলে তুমি ওইখান থেকে ফুল মার্ক পাইতে পারো, ইজিলি পাইতে পারো। ফুল মার্ক ১০ না পাও, অন্তত ১০ এর যেন তুমি ৯ পাইতে পারো। এই টেকনিকটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো আমাদের এসএসসি পরীক্ষায় ম্যাক্সিমাম যে সাবজেক্টগুলো, ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো, তার মধ্যে আছে বাংলা, বিজিএস, ধর্ম, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, সাধারণ গণিত এবং হচ্ছে কি উচ্চতর গণিত। তো এই টোটাল ৭টা সাবজেক্টের মধ্যে আমাদের এই পাশে ফিজিক্স এবং জেনারেল ম্যাথ আর হচ্ছে হায়ার ম্যাথ, এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, পুরোটাই ম্যাথমেটিক্যাল। সো এইখানে আমাদের কোনো ধরনের কিন্তু বাংলা লেখা নাই। যেহেতু বাংলা লেখা নাই তার মানে তুমি যা লিখবা সেটাতেই মার্ক। এখন উল্টা পাল্টাতে না, তুমি যতটুকু লিখবা, তুমি একুরেট লিখলে মার্ক পাবা, অথবা যদি তুমি হচ্ছে একুরেট না লিখো, ভুল লেখো, তাহলে ওখানে তোমাকে 0 দিয়ে দিবে। তো এটাতে আমি কোনো কথা বলতেছি না। এটা পুরোপুরি হচ্ছে তোমার নলেজের উপর। তুমি যদি পারো তাহলে মার্ক পাবা, আর যদি না পারো তাহলে এখান থেকে আসলে মার্ক পাওয়ার কোনো সম্ভাবনা নাই। বাট এই পাশে যেটা আছে বাংলা, বিজিএস, ধর্ম, জীববিজ্ঞান এবং রসায়ন, এই ৫টা সাবজেক্টে তোমাকে কিছু টেকনিক এপ্লাই করতে হবে, কিছু জিনিস মনে রাখতে হবে যাতে করে তুমি খুব ইজিলি ভালো একটা মার্ক পাইতে পারো। তো প্রথমত প্রথমত মাথায় রাখবা যে তুমি কতটুকু লিখতেছো, কতটুকু না লিখতেছো, এইটার আগে প্রথম বিষয় হলো তুমি যে খাতাটাই লিখতেছো, ধরো এটা তোমার একটা খাতা, এটা তোমার একটা খাতা। প্রথম যে জিনিসটা সেইটা হচ্ছে খাতাটাকে তুমি একটু ফ্রেশ রাখবা। ঠিক আছে, প্রথম যে জিনিস সেটা হচ্ছে কি, খাতাটাকে তুমি কি করবা, একদম ফ্রেশ রাখবা। মানে খাতায় যেন তেমন কোনো কাটাকাটি না হয়। ওকে, খাতায় যেন তেমন কোনো কি না হয়, কাটাকাটি না হয়। অনেকে কি করে, মানে লিখলো, লিখে কাটলো, লিখে আবার এরম এরম করে কাটলো। সো যদি তোমার ভুল হয়, জাস্ট তুমি একটানে কাটা দাও, তোমার কোনো কাটাকাটি যেন না হয়। এখন তুমি যখন সিকিউ যখন শুরু করবা, প্রথম কথা মাথায় রাখবা, তুমি আগে কোশ্চেনটা দেখবা, কোশ্চেনটা পুরাটা দেখবা যে কোনটা তুমি সব থেকে বেস্ট পারো, সব থেকে ভালো পারো। সো তোমার প্রথম যে অ্যান্সার হবে সেইটাই হবে তোমার বেস্ট সিকিউ। ওকে, তোমার যে অপশনগুলো আছে তার মধ্যে বেস্ট সিকিউটা তুমি প্রথমে লিখবা, এবং সেইটাতে গতানুগতিক নিয়ম অনুযায়ী, মানে মানে হচ্ছে গতানুগতিক যে টাইম, সেইটার তুলনায়, মানে অন্যান্য সিকিউর তুলনায় এইটাতে একটু বেশি টাইম দিবা। এটাতে একটু কি করবা, বেশি টাইম দিবা। কেন বেশি টাইম দিবা? কারণটা হচ্ছে কি, টিচার কিন্তু এতগুলা খাতা কাটে, অনেক পরিমাণ খাতা কাটে, যার কারণে প্রত্যেকটা খাতা কিন্তু লাইন বাই লাইন দেখা আসলে কি পসিবল হয় না। সো তুমি ধরো একটা খাতা উল্টাইলো, খাতা উল্টানোর পর প্রথমেই যদি দেখে তুমি উল্টা পাল্টা লিখছো, তুমি ভালো করে লেখো নাই, তাহলে তোমার প্রতি যে প্রথম যে ইমপ্রেশন, ফার্স্ট যে ইমপ্রেশন, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। সো মেইন বিষয় হলো তোমাকে টিচারের কাছে একটা ফার্স্ট যে ইমপ্রেশন, সেটা তোমাকে ধরে রাখতে হবে, ভালো ধরে রাখতে হবে, যাতে করে টিচার বুঝে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এই খাতে কিছু না কিছু আছে। সো প্রথম সিকিউটা একটু সুন্দরভাবে, একটু গোছানোভাবে, একটু ভালোভাবে, একটু টাইম দিয়ে লিখবা। ওকে, একটু কি করবা, টাইম দিয়ে লিখবা। এটা শুধুমাত্র বাংলা না, শুধুমাত্র বিজিএস না, যত সাবজেক্ট আছে, তুমি যতগুলো পরীক্ষা দিবা, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই যেন সেম জিনিসটা মেনটেন করা হয়। ওকে, এখন আসি আমরা বাংলার ক্ষেত্রে বিষয় হলো যে, ও আচ্ছা, আরেকটু কথা বলি, যে যখন তুমি কোনো কিছু কোশ্চেন শুরু করবা, ধরো তুমি তুমি প্রথমেই লিখবা হচ্ছে তোমার সব থেকে বেস্ট 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 যেটা, সেটা হচ্ছে ১ নম্বর। তুমি খাতায় শুরুতে লেখা শুরু করবা ১ নং প্রশ্নের উত্তর। ওকে, ১ নং কি, প্রশ্নের উত্তর। দেওয়ার পর তুমি এখানে একটা দাগ দিবা। ওকে, এখানে একটা কি করবা, দাগ দিবা। এই যে অনেকে কি করে, এরকম 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 ডিজাইন করো, এই ধরনের ডিজাইন কোনো কিছু করা যাবে না। তুমি নর্মালি দাগ দিবা। হ্যাঁ, তুমি দুইটা কালার ইউজ করতে পারো, একটা হচ্ছে কালো বল পেন, আর একটা হচ্ছে নীল, ব্লু ব্লু ইউজ করতে পারো, বাট লাল ইউজ করবে না, গোলাপি অনেকে আছে। হ্যাঁ, অনেকে আছে পিঙ্ক নিয়ে যায়, লাল নিয়ে যায়, একটু লাল নীল বিভিন্ন ওখানে ফুল আর্ট করে ১ নং প্রশ্নের উত্তর দিয়ে এরকম এরকম করে উপরে আর একটু একটু ডিজাইন করে এরকম করে। সো খবরদার এই ধরনের কোনো কিছু করবা না, এই ধরনের কোনো কিছু করবা না, জাস্ট নর্মাল একটা দাগ দিবা। লেখার পর এখন এখন তুমি হচ্ছে কি ক লিখবা, প্রথমে লিখবা এরকম করে লিখবা ক, লিখে একটা দাগ দিবা, ক লিখে দাগ দিবা। লেখার পর তুমি এখানে ক লিখলা, লেখার পর তারপরে তুমি কি করবে, এবার খ লিখবা, তাহলে খ লিখবা।
এরকম করে খ দিবা। তারপর আবার তুমি কি করবা? খ এর অ্যান্সার গুলো লিখবা। ঠিক একইভাবে অপোজিট একটা পৃষ্ঠায় তুমি কি করবা? আরেকটা পেজে তুমি কি করবা? গ লিখবা। গ লিখে এরকম করে দিয়ে তারপর তুমি কি করবা? লিখবা। ঠিক একইভাবে ঘ লিখবা। ঘ লিখে তুমি কি করো? এরকম করে করে হচ্ছে তুমি কি করবা? লিখবা। ওকে? তাহলে তোমার একটা সিকিউ খুব ভালো মতো খুব সুন্দর মতো হয়ে যাবে। যদি কোথাও কাটাকাটি করতে ইচ্ছা হয় যে ভুল হইছে, জাস্ট এক টানে ধরো তুমি একটা কোনো কিছু লিখছো, ধরো যে বাংলা লিখছো। বাংলা লিখতে গিয়ে তোমার ভুল হইছে, কিছু একটা হইছে, তুমি একটা ওয়ার্ড লিখছো। তুমি কি করবা? সুন্দর মতো এক টান দিয়ে কাটবা। ওকে? একটু কাটলেই কিন্তু বোঝা যায় তুমি ওটা কাটছো। খবরদার, খবরদার এইরকম করে কাটবা না। ঠিক আছে? এরকম করে কাটবা না। কাটলেই ঝামেলা। কাটলেই ওখানে ইমপ্রেশনটা নষ্ট হয়। খাতাটা দেখতে বিচ্ছিরি লাগে। ওকে? এই ধরনের কোনো কাজ করবা না। এটা সকল সাবজেক্টের ক্ষেত্রেই। এখন আসি বাংলার ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে আসলে একটা সিকিউ কত বড় লেখা উচিত বাংলার ক্ষেত্রে? বাংলার ক্ষেত্রে একটা সৃজনশীল কত বড় লেখা উচিত? ওকে? কত বড় লেখা উচিত? ধরো তোমাকে মিনিমাম একটা সিকিউ ৪ থেকে ৫ পেজ লিখতে হবে। ওকে? একটা সৃজনশীল অ্যান্সার কতটুকু লিখতে হবে? ৪ থেকে ৫ পেজ লিখতে হবে। এখন তুমি বলবা যে, "ভাইয়া আপনি বলতেছেন পেজের কোয়ান্টিটি অনুযায়ী কি আমি লিখবো?" হ্যাঁ, হ্যাঁ। আমার কথা হচ্ছে হ্যাঁ ভাইয়া তুমি তুমি পেজের কোয়ান্টিটি অনুযায়ী লিখবা। ওকে? পেজ সংখ্যা গণনা করেই তুমি লিখবা। ঠিক আছে? পেজ সংখ্যা গণনা করেই তুমি কি করবা? লিখবা। ঠিক আছে? পরীক্ষার খাতায় এরকম পেজ সংখ্যা গণনা করেই আসলে কি আমাদের লেখা উচিত। ধরো আমি আমি তুমি লিখবা ধরো হচ্ছে ৫ পেজ। ওকে? লিখবা ৫ পেজ। এখন ৫ পেজের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবা। একটা বিষয় মাথায় রাখবা। সেটা হচ্ছে যে তুমি ৫ পেজ যখন লিখবা, সিকিউ লিখবা, আমাদের প্রশ্ন কি, কি থাকে বলো তো? ক, তারপরে কি থাকে? খ, তারপরে হচ্ছে কি গ এবং কি ঘ। তাই না? এই প্রত্যেকটা কিন্তু আলাদা, আলাদা ডেসক্রিপশন আছে। আলাদা, আলাদা মিনিং আছে। কতে থাকে হচ্ছে তোমার জ্ঞানমূলক। কতে থাকে কি? জ্ঞানমূলক। সো এইটাতে এইটাতে তুমি প্যারা করবা একটা প্যারা। ওকে? একটা প্যারা অর্থাৎ একটা প্যারা বা হচ্ছে এক লাইন মাথায় রাখবা। এইটাতে তুমি যখন অ্যান্সার যখন করবা সেটা কি হবে? এক লাইনের মধ্যে অ্যান্সার হবে। মাথায় রাখবা। জ্ঞানমূলক যেটা তুমি জাস্ট কি করবা? ক লিখলা লিখে তুমি কি করবা? জাস্ট এক লাইনের মধ্যে অ্যান্সার শেষ করবা। এক লাইন মানে যে তোমাকে এইখানেই শেষ করতে হবে এমন না। তোমার এক লাইনটা এরকম হইতে পারে। বাট সেটা একটা দাঁড়ির মধ্যে একদম ডিরেক্ট অ্যান্সার যে এইটা কি? এইটা হচ্ছে এই। শেষ। বা একটা সংজ্ঞা চাইছে তুমি জাস্ট সংজ্ঞাটা লিখে দিবা। ওকে? বা হচ্ছে ধরো বলল যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে? তুমি জাস্ট লিখলা যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এত সালে। শেষ। ওইটাই হচ্ছে অ্যান্সার। ক। তাহলে জ্ঞানমূলক প্রশ্ন তুমি জাস্ট প্যারাটা লিখে দিলা। এবার খটাকে বলা হয় কি জানো? খটা হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক। কি মূলক? অনুধাবনমূলক। তো এইটাতে প্যারা হয় ২ টা। প্যারা কয়টা হয়? ২ টা প্যারা হয়। ঠিক আছে? কয়টা প্যারা হয়? ২ টা প্যারা হয়। তো ২ টা প্যারার অংশ ২ টা থাকে। ২ টা প্যারার অংশ ২ টা থাকে। তুমি ধরো লিখলা, এবার হচ্ছে খ লিখলা। তো খতে ২ টা প্যারার অংশ থাকে। প্রথম অংশে থাকে হচ্ছে জ্ঞানমূলক। প্রথম অংশে যেটা জ্ঞানমূলক অর্থাৎ যেইটা তোমাকে বলছে সেটা তুমি এক লাইনে লিখে ফেলছো। প্রথম অংশ থাকে কি আমার? জ্ঞানমূলক থাকে। প্রথম অংশ এটা হচ্ছে কি জ্ঞানমূলক থাকে। জ্ঞানমূলক প্লাস এবার দ্বিতীয় যে প্যারাটা, দ্বিতীয় অংশটা তুমি কি করবা? এইটা একটু ডেসক্রিপশন দিবা। এটা একটু কি করবা? ডেসক্রিপশন দিবা, একটু ব্যাখ্যা দিবা। একটু কি করবা? ওই যে জ্ঞানমূলকটা তোমাকে তো বলবে যে কেন বা কিভাবে। ওকে? তোমাকে যখন বলা হবে খতে, তোমাকে যখন খতে বলা হবে, তোমাকে বলবে যে কেন, কিভাবে ব্যাখ্যা করো। তো তুমি প্রথম লাইনে একদম এক্সাক্ট অ্যান্সারটা লিখবা যে এটা কি। তারপরে হচ্ছে কি কেন এই পরে আসবে। এই পরের জায়গায় কি আসবে? এই কেনর অংশটুকু চলে আসবে। এরপরে আসি তুমি ক খ এক পেজের মধ্যে শেষ করলা। এবার গ, গতে গতেও সেম ভাবে। গতে প্যারা থাকবে ৩টা। এটাকে বলা হয় প্রয়োগ। গটাকে কি বলা হয়? গটাকে বলা হয় হচ্ছে কি প্রয়োগ। হ্যাঁ? গটাকে কি বলা হয়? গটাকে বলা হয় হচ্ছে প্রয়োগ এবং প্রয়োগে মাথায় রাখবা প্যারা থাকবে ৩টা। প্যারা করে লিখবা, এরকম প্যারা করে লিখবা। প্যারা করে লিখলে হবে কি সুন্দর দেখায় জিনিসটা, একটু গোছানো দেখায়। তো প্যারা করে লিখবা। প্যারা থাকবে ৩টা। কারণ ৩টা প্যারার মধ্যে তুমি ধরো তুমি লিখলা হচ্ছে কি গ গ গ এখন ৩টা প্যারার মধ্যে তুমি আগে শুরুতেই জ্ঞানমূলকটা লিখবা। কারণ প্রশ্ন থাকে এরকম, ধরো বলছে যে এই লাইনটা বা হচ্ছে উদ্দীপকের সাথে ওই কবিতার সাদৃশ্য কোথায়?
ধরো একটা কবিতা দিছে, কবিতা দিয়ে বলতেছে, বাংলার ক্ষেত্রে কবিতা দিয়ে বলতেছে বা একটা গল্প দিয়ে বলতেছে কি যে এইটার সাথে ওইটার সাদৃশ্য কোন জায়গাটায়, তুমি খুব সুন্দর করে এই যে এই জায়গায় তুমি কি করবা, হ্যাঁ সাদৃশ্য ওই লাইনে ওই জায়গাটায় কোন কথাটার মধ্যে সাদৃশ্য সেটা শুনে কি করবা, সেটা তুমি খুব সুন্দরভাবে তুলে দিবা। তুলে দেওয়ার পর এবার তুমি কি করবা, যে উদ্দীপক যেটা আছে, তুমি কি করবা, এবার উদ্দীপকটা খুব সুন্দর করে এখানে লিখবা। ওকে, একদম হুবহু কপি না, মাথায় রাখবা। হুবহু কিন্তু উদ্দীপকটা কপি করা যাবে না। উদ্দীপকটা হুবহু কি করা যাবে না, কপি করা যাবে না। একটু নিজের মন মতো করে, মানে যে যতটুকু সাদৃশ্য আসে, যতটুকু সাদৃশ্য আছে ততটুকু নিজের মন মতো করে একটু সুন্দরভাবে ওই যে মেইন যে তোমার কবিতা, মেইন যে বই, সেটার আলোকে ওইটার সাথে একটু মিল করে লিখবা। লেখার পর এবং লাস্ট লাইনে শেষের দিকে এবার তাহলে দুইটা প্যারা হয়েছে না, এবার তুমি আরেকটা প্যারা বানাবা। 3 নম্বর প্যারায় তুমি লিখবা অতএব, অতএব, অতএব এইভাবে দিবা যে হচ্ছে কি এইটার সাথে বইয়ের, বইয়ের যেটা আছে তোমার কবিতা, যে এই কবিতার এই 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 অমুক 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 এগুলো এগুলা বলছিল। ওকে, এই জায়গায় এগুলো এগুলো বলা হয়েছিল, তাহলে সেখানেও তোমার এরকম হাফ পেজের মতো চলে আসবে। তাহলে দেখো তোমার 3টা প্যারা কিন্তু মোটামুটি হয়ে গেছে। তোমার 3টা প্যারা মোটামুটি হয়ে গেছে। বা তুমি ইচ্ছা করলে, তোমার যদি এমন হয় যে ভাইয়া এটা আমার হাফ পেজের থেকে বেশি আসতেছে, ওকে ঠিক আছে, তুমি তাহলে 2 পেজ করো, কোনো প্যারা নাই। লিখতে গেলে তুমি লেখা থামাবা না, বাট অবশ্যই টাইম ম্যানেজ করে লিখবা। তোমার যতটুকু টাইম, সেই টাইমের জন্য যেন তোমার 60টা সিকিউ কভার হয়, বা হচ্ছে তোমার যতটুকু দরকার সেই সিকিউটা যেন কি হয়, তোমার কভার হয়। কারণ তুমি একটা সিকিউ লিখলে 10 পেজ ধরে, দরকার আছে? দরকার তো নাই। তোমার মার্ক 10, তোমার ঘতে মার্ক 4, তুমি ওটা 5 পেজ লিখে তো লাভ নাই। তোমাকে 4-এর মধ্যে 5 বাড়াই দিবে না, তোমাকে 4-এর মধ্যে ম্যাক্সিমাম তুমি 4ই পাবা। ওকে, তুমি একটা বেশি লিখতে গিয়ে আরেকটাতে যেন কম না হয়, এমন এমন ইয়ে করা যাবে না। কিন্তু প্রথমটাতে একটু 4-5 মিনিট বেশি টাইম দিবা, 5-7 মিনিট একটু বেশি টাইম দিবা, যাতে করে ওই ফার্স্ট ইমপ্রেশনটা ধরে রাখতে পারো। দেন পরের সিকিউগুলা তুমি কি করবা, পরের সিকিউগুলোর ক্ষেত্রে হচ্ছে কি একদম প্রত্যেকটা সমান তালে, সবগুলো যেন সমান তালে 4 পেজ বা 5 পেজ, 4 পেজ বা 5 পেজ, এমন বলতেছি না তোমাকে ফুল 5 পেজ লিখতে হবে। ওকে, লিখলেই তাহলে মোটামুটি তোমার হয়ে যাবে। এখন আসি ঘ নম্বরে। ওকে, ঘতে, ঘটাকে বলা হয় হচ্ছে উচ্চতার দক্ষতা। ওকে, ঘটাকে কি বলা হয়, উচ্চতার দক্ষতা। হ্যাঁ, উচ্চতার দক্ষতা। তো উচ্চতার দক্ষতা এটা 4 মার্ক না, তাহলে তুমি এটা 4টা প্যারা করবা। কয়টা প্যারা করবা বলো তো? টোটাল 4টা প্যারা করবা। মোটামুটি গয়ের মতোই থাকে। ওকে, এইটার অ্যান্সারটা মোটামুটি গয়ের মতোই থাকে, একটু ভিন্ন হয়, মোটামুটি গয়ের মতোই থাকে। সো এই ক্ষেত্রে তুমি কি করবে, লিখলে ঘ। লেখার পর তুমি ওই প্রথমেই সেম কাজ, তোমাকে আগে 1 লাইনে উত্তর লিখতে হবে। 1 লাইনে একটা জ্ঞানমূলক অ্যান্সার লিখতে হবে, জ্ঞানমূলক একটা কথা লিখতে হবে। কিরকম কথা? তোমাকে বলবে যে হচ্ছে আহ ওই কবিতার আলোকে, হ্যাঁ, এই কবিতার মূল ভাব পোষণ করতেছে কিনা, বা এই মূল ভাব ওইটা ধারণ করে কিনা, বা হচ্ছে এই উদ্দীপকটা ওই কবিতার রূপরেখা কিনা। ওকে, এর আগে বলছিল সাদৃশ্য কোথায়, এবার বলবে যে এই এইটা এই উক্তিটা ওই কবির রূপরেখা কিনা, বা তারই ধারাবাহিকতায় চলতেছে কিনা। এই ধরনের কথাবার্তা, এই ধরনের কোশ্চেন আসবে। তুমি কি বলবা, হ্যাঁ কি না সেটা বলবা, হ্যাঁ কি না সেটা বলে দিবা, যে হ্যাঁ অথবা না এটা বলে দিবে, এবং কোনটার সাথে সেইটা বলার পর তুমি এখন কি করবা, এবার এই জায়গায় তুমি এখন উদ্দীপকটা লিখবা। ওই যে হ্যাঁ কি না বুঝে বলছো, কেন হ্যাঁ কি না, তাহলে উদ্দীপক আগে লিখতে হবে। উদ্দীপকটা লিখলা, উদ্দীপকটা লিখছো না? উদ্দীপকটা লেখার পর এবার তুমি পরবর্তী অংশে তুমি কি করবা, পরবর্তী অংশে বইয়ের হচ্ছে কি কোন জায়গাটার সাথে রূপরেখা, কোন জায়গার রূপরেখাটা মিলে মিলে চলছে, বা হচ্ছে এইটার আলোকে কোন অংশের আলোকে চলতেছে, তুমি বইয়ের সেই অংশটুকু তুলে ধরবা। দেন ফাইনালি আরেকটা প্যারা করবা, ওই যে সুতরাং দিয়ে, অথবা উপরের তথ্যানুযায়ী বা উপরের আলোচনা অনুযায়ী বলা যায়, এই ধরনের কনক্লুশন শেষে তুমি লাস্ট প্যারা একটা কি করবা, তুমি একটা কনক্লুশন টানবা। ওকে, শেষে একটা তুমি কি করবা, কনক্লুশন টানবা। তাইলেই দেখবা যে হয় 4 পেজ, নাইলে 5 পেজ, নাইলে 4.5 পেজ
শেষ হয়ে যাবে। একটা সিকিউ খুব ইজিলি তুমি কভার করতে পারবা। এই বিষয়গুলো যদি দেখি, যখন দেখো একটা খাতা যখন তোমার এরকম খুব সুন্দরভাবে প্যারাময় হয়ে থাকবে, মানে প্যারাময় বলতে হচ্ছে কঠিন কিছু না, মানে প্যারাযুক্ত প্রত্যেকটা জিনিস সাজানো গোছানো যখন থাকবে, টিচার কিন্তু বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ প্রত্যেকটা জায়গায় টিচার বুঝতে পারবে যে এইটা এই জায়গায় আছে, এইটা এই জায়গায় আছে, খুব সুন্দরভাবে মার্কিং করে যেতে পারবে। তো বাংলার বিষয়গুলো হচ্ছে এরকম এরকম করলেই তুমি খুব ইজিলি কিন্তু এইখান থেকে, হ্যাঁ তুমি হয়তো 10-এ 10 পাবে না, 10-এ 10 পাবে না, কারণ যেহেতু এটা তো ম্যাথমেটিক্স না, এটা ব্যাখ্যামূলক। সো তুমি খুব ইজিলি কিন্তু 10-এর মধ্যে 9, হ্যাঁ 9 বা 8, 8 পাওয়াটা একটু খুবই কম হয়ে যায়। সো 9 তুমি ইজিলি পাবা। ওকে, 9 তুমি ইজিলি পাবা। আরেকটা বিষয় হলো কি জানো, তুমি 9 মিস করবা তখনই যখন তুমি এই ক আর খ ভুল করবা। এই ক খ ভুল করা যাবে না। তুমি যদি ক আর খ উল্টাপাল্টা লেখো, কোনো উল্টাপাল্টা কথা লেখা যাবে না। ক খতে একদম সলিড অ্যান্সার করবা। ক খতে কোনো ধরনের উল্টাপাল্টা লেখা না। এই ক খতে পুরা সলিড অ্যান্সার, পুরা সলিড অ্যান্সার, কোনো উল্টাপাল্টা, কোনো গোজামিল না, কোনো কিছু না, কোনো উল্টাপাল্টা কোনো কিছু লেখা যাবে না, একদম পুরা সলিড অ্যান্সার লিখতে হবে। পুরা সলিড অ্যান্সার লিখলেই তাইলে তুমি খুব ইজিলি এটাতে 3, এটাতে 4-এ 4 পাওয়ার মতো তুমি যোগ্যতা রাখবা। ধরো অথবা এটাতে 3, এটাতে 3, এটাতে হচ্ছে 3, 3 3 9, তুমি ইজিলি পেয়ে যাবা। আচ্ছা, এখন এরপরে আসি হচ্ছে বিজিএস থেকে। বিজিএস, বাংলাদেশ বিশ্ব পরিচয়, বাংলাদেশ বিশ্ব পরিচয়। তো এইটার ক্ষেত্রে কি, এইটার ক্ষেত্রে বিষয় হলো তুমি বেশ কিছু জিনিস মেনটেন করে রাখবা। একটা হচ্ছে যে ওই যে একটা খাতার মধ্যে কিভাবে কোনো কিছু লিখতে হয়, একটা খাতার মধ্যে কিভাবে কোনো কিছু লিখতে হয়, ওই যে 1 নং প্রশ্নের উত্তর, এগুলা কিন্তু মেনটেন করবা প্রত্যেকটা পরীক্ষাতেই। 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর দিয়ে তুমি লিখবা ক, তারপর লিখবা খ, তারপর লিখবা গ, হ্যাঁ তারপর লিখবা ঘ। এরকম করে সবগুলো তো মেনটেন করবে। এটা তো প্রত্যেকটার জন্য একটা হচ্ছে তোমার প্রত্যেকটার জন্য বলা যায় একটা ফিক্স একটা জিনিস। কিন্তু বিজিএস এর ক্ষেত্রে বেশ কিছু এক্সট্রা কিছু মনে রাখতে হবে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে তোমার এইটাতে বেশিরভাগ ক্ষেত্রে কি আসে জানো? বেশিরভাগ ক্ষেত্রে আসে অনেকগুলো জিনিসের পার্থক্য আসে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে কি আসে? তুলনা আসে, তুলনা, হ্যাঁ তুলনা অথবা কি আসে? পার্থক্য আসে, তুলনা অথবা পার্থক্য আসে। তো এই তুলনা বা পার্থক্যগুলা তুমি কি করবা? ছক করে দিবা, ছক অথবা হচ্ছে কি টেবিল করে দিবা। তুমি যখনই ছক বা টেবিল করে দিবা, তুমি যখনই করবা এরকম একটা ছক করবা, হ্যাঁ এরকম একটা, ধরো তুমি একটা ছক করলা, এরকম একটা ছক করলা খুব সুন্দর করে। এই যে এখানে একটা লিখলা, তুমি এখানে 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 লিখলা হচ্ছে, এখানে লিখলা সামথিং কিছু একটা, এখানে লিখলা সামথিং কিছু একটা। তোমাকে ধরো যে দুইটা পার্থক্য লিখতে বলছে, তারপরে তুমি কি করবা? খুব সুন্দর করে পয়েন্ট আকারে এখানে প্রথম একটা পার্থক্য, দ্বিতীয় একটা পার্থক্য, তৃতীয় একটা পার্থক্য, চতুর্থ একটা পার্থক্য। তুমি যখন লিখবা এই প্রেজেন্টেশনটা কিন্তু খুব সুন্দর হয়, এই প্রেজেন্টেশনটা কিন্তু খুব দেখতে খুব সুন্দর লাগে, তখন ইজিলি এটাতে মার্ক পাওয়া যায়, ইজিলি এটাতে মার্ক পাওয়া যায়। আচ্ছা, আরো কিছু আছে। ধরো ধরো তোমার বলছে বৈশিষ্ট্য কি কি, বৈশিষ্ট্য লিখতে বলতেছে, কোনো কিছুর বৈশিষ্ট্য লিখতে বলতেছে। তো বৈশিষ্ট্যগুলা মাথায় রাখবা। বৈশিষ্ট্য মানে হচ্ছে কাইন্ড অফ ডেসক্রিপশন। এখন বইয়ের মধ্যে বৈশিষ্ট্য কিভাবে থাকে বলো তো? বইয়ের মধ্যে কিন্তু এরকম লাইন বাই লাইন এরকম বলা থাকে, বইয়ের মধ্যে থাকে এরকম, বইয়ের মধ্যে এরকম লাইন বাই লাইন বলা থাকে। তো এখন তুমি তো আর এরকম লাইন বাই লাইন লিখবা না, তুমি কি করবা? পয়েন্ট আকারে লিখবা। বৈশিষ্ট্যগুলা কি করবা? তুমি পয়েন্ট আকারে লিখবা। পয়েন্ট আকারে কিরকম? ধরো যে একটার বৈশিষ্ট্য এই, এটার বৈশিষ্ট্য এই, 2 নম্বরে এই, 3 নম্বরে এই, 4 নম্বরে এই। আমার কথা বুঝছো? বৈশিষ্ট্যগুলো এভাবে লিখবা, এভাবে লিখবা যে 1 2 3 4, এভাবে লিখবা যে 1 নম্বর দিয়ে তুমি লিখলা যে এর বৈশিষ্ট্য কি কি, 2 নম্বর দিয়ে লিখলা এর বৈশিষ্ট্য কি কি, তারপর 3 নম্বর দিয়ে লিখলা বৈশিষ্ট্য কি কি, 4 নম্বর দিয়ে লিখলা বৈশিষ্ট্য কি কি। তুমি যখন বৈশিষ্ট্যগুলো লিখবা আর একটু ব্যাখ্যা দিবা। বৈশিষ্ট্য লিখতেছো আর একটু সাথে কি করবা? ব্যাখ্যা জুড়ে দিবা। প্রত্যেকটা বৈশিষ্ট্যের সাথে একটু ব্যাখ্যা দিয়ে লাইনগুলো একটু বাড়াবা। যখনই তুমি এই কাজটা করবা, দেখবা যে তোমার ওই অ্যান্সারটা কিন্তু বড় হচ্ছে, ওই অ্যান্সারটা বড় হচ্ছে। হ্যাঁ, তখন দেখবে যে ইজিলি 1 থেকে 1.5 পেজের মতো লেখা হয়ে যাচ্ছে, তাইলেই হবে। আচ্ছা, তুলনা, পার্থক্য, বৈশিষ্ট্য। এবার এবার আবার আবার এরকম কিছু একটা আসে, এরকম আসে তোমার হচ্ছে গুরুত্ব কতটুকু, কোনো একটা জিনিসের গুরুত্ব কতটুকু। হ্যাঁ, গুরুত্ব নিয়ে কিন্তু প্রশ্ন আসে, গুরুত্ব। তো যখন বলবে গুরুত্ব কতটুকু, যখন কোনো কিছুর গুরুত্ব বা হচ্ছে একদম বলবে, গুরুত্বের কথা বলবে, তখন তুমি কি করবা? এইটাতে এটাতে কি ধরনের, এটাও পয়েন্ট করে লিখতে হবে। এই গুরুত্বগুলো কি করতে হবে? পয়েন্ট করে লিখতে হবে, পয়েন্ট করে লিখতে হবে। কিরকম পয়েন্ট করে লিখবা? ধরো যে কোনো কিছুর একটা গুরুত্ব কোন কোন খাতে রাখতেছে, ধরো গুরুত্ব বিভিন্ন খাতে রাখতেছে, অ্যান্সারটা বিভিন্ন খাতে, যেমন হচ্ছে কি অর্থনীতিতে,
ওকে, অর্থনীতিতে রাখতেছে, তারপরে ধরো যে আরো বিভিন্ন জিনিসে রাখতেছে। তো তুমি কি করবা, তুমি কি করবা, তুমি কি করবা, প্রথমেই লিখবা 1 নম্বর পয়েন্ট অর্থনীতিতে, অর্থনীতিতে, অর্থনীতিতে লিখলা, একটা পয়েন্ট দিলা, দিলা তুমি এটা ব্যাখ্যা করলা, এরকম করে ব্যাখ্যা করে দিলা, এরকম করে ব্যাখ্যা করে দিলা। তারপরে এবার ধরো যে হচ্ছে সমাজে, হ্যাঁ সমাজে, তোমার বাস্তবিক সমাজে সেটা কিভাবে এর গুরুত্ব অপরিসীম কিভাবে গুরুত্ব রাখতেছে সেটা লিখলা। এরকম যেগুলো আসতেছে একটা করে পয়েন্ট দিবা, এরকম করে ব্যাখ্যা লিখবা। লিখলেই দেখবা যে বিজিএস এ হাইয়েস্ট মার্ক ইজিলি পাইতে পারো। বিজিএস এ কি হাইয়েস্ট মার্ক ইজিলি কি পাইতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার আসি, এরপরে আসি হচ্ছে আমাদের ধর্মের ক্ষেত্রে যদি বলি, হ্যাঁ ধর্ম, হ্যাঁ এগুলো আমি হচ্ছে একদম সবগুলো বলতেছি, সায়েন্স ইউনিট পরে আসবো। এটা হচ্ছে ধর্ম। তো ধর্মের ক্ষেত্রে যে বিষয়টা, ধর্মের ক্ষেত্রে বা হচ্ছে ইসলাম শিক্ষার ক্ষেত্রে যে বিষয়টা, সো আমি যেভাবে লিখতাম আর কি, হ্যাঁ আমি যেভাবে লিখতাম, ধরো সিকিউ আসছে, ধরো সিকিউ আসছে, এখন ইসলাম শিক্ষায় বেশিরভাগ কি আছে জানো, বেশিরভাগ মেইন জিনিস কি, মেইন জিনিস হচ্ছে আয়াত, হ্যাঁ আয়াত, কোনো একটা হচ্ছে কি সূরার আয়াত অথবা হাদিস। ঠিক আছে, আয়াত অথবা কি হাদিস। এখন তুমি হাদিস তো বাংলা লিখতে পারবা, কিন্তু আয়াতটা কিন্তু বাংলা লিখতে পারবা না। কথা বুঝো, আয়াতটা কি বাংলা লিখতে পারবা না। যদি পসিবল হয়, যদি পসিবল হয় তোমার দ্বারা, তাহলে তুমি আয়াতটাকে আরবিতে লেখো, আরবিতে আয়াতটাকে লিখো, এবং ভুল না শুদ্ধ লিখবা। ভুল লিখলে আসলে আয়াত ভুল লেখাটা কিন্তু পাপের। ওকে, সো এই কাজটা আমরা করব না। ওকে, এবং সেটা সেক্ষেত্রে কেটেও দিবে, সেক্ষেত্রে কি করবে, কেটেও দিবে। তাহলে তুমি কি করবা, আয়াত লিখবা অথবা হাদিসটা তুমি যত পারো, যেইখানে দেওয়া পসিবল, যেখানে আয়াত দেওয়া যেতে পারে, এখানে হাদিস দেওয়া যেতে পারে, যেখানে যেটা পসিবল সেইখানে তুমি সেগুলো দাও। দিলেই দেখবা যে হচ্ছে তুমি মোটামুটি মোটামুটি ভালো একটা মার্ক, ফুল একটা মার্ক পেয়ে যাবা ইজিলি ইজিলি। আর ক খ গ ঘ ওই যে পেজ কতটুকু কন্টিনিউ করবে এটা তো বুঝতেছো। এবং এবং ওই যে শুরুর দিকে বললাম না বাংলাতে, বাংলাতে একটা কথা বলছিলাম, সেটা কি বলতো, বাংলাতে বলছি হচ্ছে যে এই যে অনুধাবনমূলক প্যারা, প্যারার কথা যেটা, এটা মাথায় রাখবা। এই প্যারাটা শুধু বাংলার জন্য না, এই প্যারা যে আমরা করব, এই প্যারাটা, এই প্যারাটা যে আমরা করব, এই প্যারাটা যে আমরা করব না, এইটা কিন্তু, এটা কিন্তু হচ্ছে আমাদের শুধুমাত্র বাংলার জন্য না, এই প্যারাটা হচ্ছে সকল সাবজেক্টের জন্য। এই যে প্যারা সিস্টেম যেটা বলছি, এই যে কোনটাতে কত প্যারা করব, হ্যাঁ কোনটাতে 1 প্যারা, কোনটাতে 2 প্যারা, এইটা কিন্তু, এটা কিন্তু মাথায় রাখবা সব সাবজেক্টের জন্য, সব সাবজেক্টের জন্য, অল সাবজেক্টের জন্য। এটা হচ্ছে কি আমাদের অল সাবজেক্টের জন্য, অল সাবজেক্ট, অল সাবজেক্টের জন্য এই জিনিসটা ফলো করতে হবে আমাদেরকে। প্রথমে জ্ঞানমূলক, তারপর অনুধাবনমূলক, তারপর প্রয়োগ, তারপর হচ্ছে উচ্চ দক্ষতা। এই জিনিসটা ফলো আপ করতে হবে আমাদেরকে। ওকে, তাহলে খুব ইজিলি আমরা এই নর্মাল বিষয়গুলোতে, সাধারণ বিষয়গুলোতে ইজিলি আমরা ওভারকাম করতে পারবো, ইজিলি ওভারকাম করতে পারবো। এখন আসি জীববিজ্ঞানে। আমরা একটু সায়েন্স ইউনিটের দিকে ঢুকলাম, জীববিজ্ঞান আর কেমিস্ট্রিতে। তো জীববিজ্ঞানের যে বিষয়টা, হ্যাঁ জীববিজ্ঞানের ক্ষেত্রে যেটা হয়, তো তোমরা কি করো, ধরো তোমার চাইছে এমন, তোমার চাইছে যে হচ্ছে নিউক্লিয়াস, কোষের কেন্দ্র, কোষের কেন্দ্র নিউক্লিয়াস ব্যাখ্যা করো। তুমি কি করো, নিউক্লিয়াস হচ্ছে এটা, কোষের কেন্দ্র বলা হয়, শুধু বাংলা কথা, শুধু বাংলা কথা, শুধু বাংলা কথা, এটা লিখে যাও। এরকম করে লিখলে তুমি কিন্তু পাবা না। প্রথম কাজ হচ্ছে তোমার বায়োলজিতে ফিগারের দিকে ফোকাস রাখতে হবে। প্রথম কাজ হচ্ছে কি, বায়োলজিতে তুমি যত বেশি ফিগার দিবা, যত বেশি ফিগার দিবা, অবশ্যই রিলেভেন্ট ফিগার, তোমার যেইটা এসেছে সেই ফিগারটা, উল্টাপাল্টা ফিগার দিলে হবে না, হ্যাঁ উল্টাপাল্টা ফিগার দিলে কিন্তু হবে না। তোমার যেই ফিগারটা চাচ্ছে সেই ফিগারটা দাও, তুমি যেই ফিগারটা চাচ্ছে সেই ফিগারটা দাও। তারপরে তুমি কি করবা, কিছু টেবিল দিবা, কিছু টেবিল দিবা। ওকে, টেবিল কখন দিবা, যখন পার্থক্য চাচ্ছে। বায়োলজিতে কিন্তু খুব ভালো ধরনের পার্থক্য আসে, খুব ভালো ধরনের পার্থক্য আসে। বলে যে হচ্ছে এরকম, তোমার কি বলে, প্রাণীকোষ আর উদ্ভিদ কোষের, তোমার বললো যে হচ্ছে প্রাণীকোষ আর উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য দাও। এখন তুমি কি করতেছো বা তুলনা করো, তুমি কি করতেছো, এইটা ওইটা কি, ওই যে তোমার হচ্ছে মানে একদম পুরা নর্মালি না লিখে তুমি কি করবা, খুব সুন্দরভাবে এরকম করে একটা টেবিল সাজাও, এরকম করে একটা টেবিল সাজাও। টেবিল সাজানোর পর প্রত্যেকটাতে লেখো, হ্যাঁ একটাতে হচ্ছে সেলুলোজ আছে, একটাতে সেলুলোজ নাই, এরকম করে লিখতে থাকো, এরকম করে লিখতে থাকো। এরকম করে যখন তুমি লিখতে থাকবা, দেখবা যে অনেকগুলো পার্থক্য হয়ে যাচ্ছে, তখন তোমার এটা দেখতে খুব সুন্দর লাগে। এখন তুমি বলবা যে ভাইয়া আপনি লিখতে বললেন গত 1.5 পেজ, আমি যদি পার্থক্য লিখি আমার তো 1 পেজ আসে। আসলে 1 পেজ আসে, হ্যাঁ ঠিক আসে, 1 পেজ আসে, বাট তুমি যদি ভালো মতো পার্থক্য লেখো, 3 মার্কের জন্য তোমাকে মিনিমাম 6-7টা তো পার্থক্য লিখতেই হবে। তুমি 2-3টা লিখলে কিন্তু তোমাকে 3 মার্ক দিবে না। একটু বেশি বেশি করে পার্থক্য লিখলেই দেখবে যে পেজ চলে গেছে, ওভারকাম করে ফেলছে পেজের বিষয়টা।
আচ্ছা, সো টেবিলের বিষয়টা আমাদের হইলো। এবার এবার কিছু কিছু জিনিস কি করবা, কিছু জিনিস কি করবা, ওই যে বিভিন্ন চক্র আছে, মনে আছে বিভিন্ন চক্র আছে, বিভিন্ন চক্র আছে। কিরকম চক্র? ধরো যে শ্বসনের শ্বসনের সবাত শ্বসন অবাত শ্বসনের যে চক্রগুলো আছে, তারপরে হচ্ছে তোমার যে রক্ত পরিবহনের যে চক্রগুলো আছে, আছে না? রক্ত পরি সবাত শ্বসন, শ্বসনের শ্বসনের যে চক্রগুলা, কিসের? শ্বসনের যে চক্রগুলা, তারপরে হচ্ছে তোমার রক্ত পরিবহনের যে চক্রগুলা, এই চক্রগুলা তুমি কি করবা, মানে এগুলা কি করবা, চার্ট আকারে দেওয়ার চিন্তা করবা। চার্ট আকারে দেওয়ার, চার্ট আকারে দেওয়ার বলতে হচ্ছে, ধরো যে তুমি এটা বাংলা বাংলা কথা না লিখে বিভিন্নভাবে এরকম তীর চিহ্ন দিয়ে বিভিন্নভাবে ইয়া করে করে হচ্ছে ফ্লো চার্ট করে করে দিবা, তাইলে ভালো হবে। এবং 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 এইটা এইটা ইম্পর্টেন্ট খুবই, ফিগার, ফিগার মাস্ট। তুমি বায়োলজিতে ভাইয়া ফিগার যদি না দাও, ফিগার না দিলে তুমি মার্ক পাবা না, তোমার মাস্ট ফিগার দিতেই হবে। তোমাকে বলছে নিউক্লিয়াস, তোমাকে বলছে নিউক্লিয়াসের ব্যাখ্যা করো, হ্যাঁ, বা হচ্ছে তোমার কোষের কেন্দ্র, কোষের প্রাণ কেন্দ্র বলা হয় কাকে, তুমি কি করলা, শুধু ব্যাখ্যা দিলা, কেন বলা হয় শুধু ব্যাখ্যা দিলা, কিন্তু তোমাকে কি করতে হবে, নিউক্লিয়াস স্টার্ট করতে হবে। তাহলে নিউক্লিয়াসের জন্য তুমি একটা নিউক্লিওলাস নাও, খুব সুন্দরভাবে একটা নিউক্লিওলাস নিলা। তারপরে তারপরে কি, এরকম ভাবে নিউক্লিওপ্লাজম নিলা, হ্যাঁ নিউক্লিওপ্লাজম নিলা। তারপরে কি করলে, এরকম করে নিউক্লিয়ার রেটিকুলাম দিলা, নিউক্লিয়ার রেটিকুলাম দিলা, ঠিক আছে। দেন তুমি এই জায়গায় হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন দিলা, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন দেওয়ার পর তুমি কি করলা, তুমি কি করলা, এইখান থেকে নিউক্লিয়ার রন্ধ্র নিলা, এই যে নিউক্লিয়ার রন্ধ্র এক একটা নিলা। এরকম করে ধরো তুমি হচ্ছে কি, এগুলো হচ্ছে কি নিচ্ছ, নিউক্লিয়ার রন্ধ্র নিচ্ছ। এবং খুব সুন্দরভাবে মার্কিং প্রসিডিউরটা মাথায় রাখতে হবে, মার্কিং প্রসিডিউরটা মাথায় রাখতে হবে। তুমি আন্দাজে আন্দাজে মার্কিং করলে কিন্তু হবে না, তুমি আন্দাজে যদি মার্কিং করো তাহলে কিন্তু হবে না, বুঝছো? তুমি আন্দাজে মার্কিং করলে হবে না। যেমন তুমি মার্কিং করবা, ধরো হচ্ছে এই নিউক্লিয়ার মেমব্রেন, তাহলে খুব সুন্দরভাবে এরকম করে টান দিবা একটা এখান থেকে, হ্যাঁ খুব সুন্দর করে কি করবা, তুমি এখান থেকে একটা টান দিবা, হ্যাঁ খুব সুন্দর করে টান দিবা। তারপরে তুমি কি করবা, ধরো তুমি এবার নিউক্লিয়ার মেমব্রেন নিচ্ছ, নিউক্লিয়ার মেমব্রেন একদম সবগুলো যেন সোজা হয়, একটু একটু ওয়েল ওয়েল প্ল্যান্ড হয়, একটু দেখতে যেন খুব সুন্দর লাগে। তারপর হচ্ছে তুমি এবার ধরো নিউক্লিয় প্লাজম দিবা, নিউক্লিয় প্লাজম নিবা, ধরো নিউক্লিয় প্লাজম এরকম তীর চিহ্ন করে, তীর চিহ্ন করে। তারপরে তুমি এবার ধরো যে নিউক্লিয়ার, তারপর হচ্ছে তুমি কি নিবা, নিউক্লিয়ার রেটিকুলাম নিবা, নিউক্লিয়ার রেটিকুলাম, তাহলে এখান থেকে তুমি এরকম তীর চিহ্ন করে একদম সমান করে। তারপরে ধরো তুমি নিবা হচ্ছে নিউক্লিওলাস, এরকম করে দিবা, আমার কথা বুঝছো, নিউক্লিওলাস এরকম করে দিবা। খবরদার 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 হাত দিয়ে কখনোই এগুলা এরম করে একটা টানি, এরম করে একটা টানি, এরম করে এদিকে একটা দেই, এই ধরনের কাজ করবা না। এই ধরনের কাজ করলে কিন্তু মারা খাবা, একদম মারা খাবা, একদম নিঘাত মারা খাবা। তখন তোমার ফিগারটা ভালো সুন্দর আসবে না, তখন তুমি মার্কও কিন্তু পাবা না। ঠিক একইভাবে ধরো তোমাকে বললো কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে, ব্যাখ্যা করো। বা হচ্ছে উদ্দীপকটাকে কোষের কি, কোষের উদ্দীপককে হচ্ছে ধরো মাইটোকন্ড্রিয়া দেওয়া থাকলো, উদ্দীপক ধরো কি দেওয়া থাকলো, মাইটোকন্ড্রিয়া দেওয়া থাকলো, এরকম এরকম দেওয়া থাকলো, হ্যাঁ মাইটোকন্ড্রিয়া দেওয়া থাকলো, ভুলে গেছি মেলা দিন আগে অ্যাড করছি। তো ধরো এরকম করে মাইটোকন্ড্রিয়া দেওয়া থাকলো, মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ তুমি কি সুন্দর করে এরকম করে মাইটোকন্ড্রিয়া একটা ভালো মতো, আমার মতো আর্ট করবে না, একটু ভালো মতো আর্ট করবা। মাইটোকন্ড্রিয়া একটা আর্ট করলা তুমি, খুব ভাবে ঝিলিটিলি হ্যান্ডটান যতগুলো আছে, অক্সিজেন যতগুলো আছে তুমি সবগুলো দিলে। এবং কেন বলা হয় পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, সবকিছু খুব সুন্দরভাবে উল্লেখ করে দিলেই দেন তুমি এটাতে ফুল মার্ক পাবা, আদারওয়াইজ কিন্তু ফুল মার্ক পাবা না। তারপরে তোমাদের ওই যে জনন কোষের ক্ষেত্রে আসে, জনন কোষের ক্ষেত্রে যে ইয়াটা আসে, মাতৃজনন কোষের যে প্রসিডিউরটা, যে কয়েকটা ফিগার আছে, প্রত্যেকটা ফিগার খুব সুন্দর 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 করে আগে লিখবা, লেখার পর প্রত্যেকটা ফিগার অনুযায়ী ব্যাখ্যা দিবা, ঠিক আছে, প্রত্যেকটা ফিগার অনুযায়ী ব্যাখ্যা দিবা, তাহলে দেখবে যে খুব ইজিলি মার্ক পেয়ে যাচ্ছ। এটা গেল হচ্ছে বায়োলজির ক্ষেত্রে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, কেমিস্ট্রির ক্ষেত্রে একটা ভালো একটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে রিয়াকশন মাস্ট, রিয়াকশন মাস্ট, যেইখানেই পসিবল যে কোনো একটা রিয়াকশন মনে হচ্ছে যে কোনো একটা রিয়াকশন দেওয়া যাবে, রিয়াকশন, হ্যাঁ রিয়াকশন ছাড়া, তুমি রিয়াকশন ছাড়া, ধরো তোমার জারণ বিজারণ আসছে, তুমি রিয়াকশন দাও নাই, তাহলে তোমাকে কিন্তু মার্ক দিবে না। তুমি এমনি তোমাকে বললো জারণ বিজারণ ব্যাখ্যা করো, তুমি এমনি বললে এটা জারণ বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। তারপরে তোমাকে বলা হলো এটাতে লাসাতেলের নীতি, লাসাতেলিয়ারের নীতি বলা হলো, তুমি কি করলা, নর্মালি ব্যাখ্যা করে দিলা, কিন্তু তুমি কোনো বিক্রিয়া লেখো নাই। তাপমাত্রার প্রভাব নর্মালি ব্যাখ্যা করলা, চাপের প্রভাব ব্যাখ্যা করলা, ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করলা, কিন্তু কোনো বিক্রিয়া দাও নাই। তাহলে বিক্রিয়া ছাড়া, উদ্দীপকে বিক্রিয়া আছে, তুমি বিক্রিয়া দাও নাই, তাহলে বিক্রিয়া ছাড়া কিন্তু তোমার মার্ক পাওয়া খুবই 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 মুশকিল হবে। এবং দ্বিতীয়ত, ধরো তোমার কোনো একটা মৌলের বৈশিষ্ট্য লিখতে বলছে, বা কোনো একটা গ্রুপের, যেমন বলে প্রশ্ন বলে যে হাইড্রোজেন, হাইড্রোজেন গ্রুপ একে কেন, হ্যাঁ হাইড্রোজেন হচ্ছে কি গ্রুপ একে কেন, গ্রুপ এক কেন, হাইড্রোজেন হচ্ছে কি গ্রুপ একের মৌল কেন। তো তুমি যদি এটা নর্মালি দাও, নর্মালি যদি ব্যাখ্যা করো, তাহলে কিন্তু হবে না।
নর্মালি যদি ব্যাখ্যা করো তাহলে কিন্তু হবে না, তোমাকে কি করতে হবে, যেইখানে ইলেকট্রন বিন্যাস পসিবল, যেইখানে ইলেকট্রন বিন্যাস পসিবল সেইখানে ইলেকট্রন বিন্যাস দিতে হবে। ওকে, সেইখানে ইলেকট্রন বিন্যাস দিতে হবে, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস দিতে হবে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে ফিগারের দরকার হয়, যেমন তোমার ধরো আয়নিক বন্ধন আসছে, এখানেও কিন্তু ফিগারের দরকার হয়। যেমন ধরো তোমার কাছে আয়নিক বন্ধন আছে, আয়নিক বন্ধন আসছে যে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, এটা হচ্ছে একটা আয়নিক যৌগ, ব্যাখ্যা করো। বা উদ্দীপকের যৌগদায় হচ্ছে কি, যৌগের মধ্যে কি বন্ধন বিদ্যমান। তো তুমি ধরো যে তুমি কি করবা, তুমি এমনি ব্যাখ্যা করে দিলা যে এই ইলেকট্রন ত্যাগ করে, ও ইলেকট্রন ত্যাগ করে না, গ্রহণ করে, এরকম করে যদি দাও তাইলে সেক্ষেত্রে কিন্তু তোমার অ্যান্সারটা আসলে সঠিক হবে না। তোমাকে কি করতে হবে, ক্যালসিয়াম ক্লোরাইডের জন্য যতটুকু ফিগার দরকার, ওই যে ইলেকট্রন যে এক্সচেঞ্জ করে, হ্যাঁ এরকম যে ফিগার আছে, এরকম এরকম হচ্ছে কি, যে ফিগার যেটা আছে, ফিগার যেটা আছে, এটা ধরো ক্যালসিয়াম, এটা ধরো ক্লোরিন, এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা কি ক্লোরিন। তো এখান থেকে যে দুইটা ইলেকট্রন, এখান থেকে ধরো যে দুইটা ইলেকট্রন কি করে, ক্লোরিন যে গ্রহণ করে, এরকম তীর চিহ্ন দিয়ে খুব সুন্দর করে ফিগার দিয়ে দেখাবা। ওকে, খুব সুন্দর করে ফিগার দিয়ে হচ্ছে কি দেখাইতে হবে। তারপরে ধরো যে এই যে পানিতে দ্রবীভূত হয়, তোমাকে বললো সিলিকন টেট্রাক্লোরাইড পানিতে দ্রবীভূত হইলেও কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত হয় না কেন? তুমি কি করলা, কোনো বিক্রিয়া টিক্রিয়া কিছু জানে, নর্মালি ব্যাখ্যা করে দিলে একটা পোলার আর একটা অপোলার, এসব ব্যাখ্যা দিয়ে কোনো ব্যাখ্যা দিয়ে কোনো কাজ হবে না। তোমাকে বিক্রিয়া উল্লেখ করতে হবে এবং ফিগার দিতে হবে। তারপরে তোমাকে ধরো বললো যে CCl4 তো দ্রবীভূত হয় না, আরেকটা হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড, এই দুইটার মধ্যে কোনটা দ্রবীভূত হয়, CCl4 আর সোডিয়াম ক্লোরাইড কোনটা দ্রবীভূত হয়। এখন তুমি কি করলা, তুমি ব্যাখ্যা দিলা এরকম যে কার্বন টেট্রাক্লোরাইড তো হচ্ছে একটা সমযোজী যৌগ, আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা কি আয়নিক যৌগ, তাহলে এই ব্যাখ্যাটা দিয়ে দেই, একটা আয়নিক যৌগ ব্যাখ্যা দিলা, একটা হচ্ছে তোমার সমযোজী যৌগের ব্যাখ্যা দিলা, যে আমরা জানি আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় না, এখন সোডিয়াম ক্লোরাইড যেহেতু একটা আয়নিক যৌগ এই জন্য পানিতে দ্রবীভূত হচ্ছে, হ্যান ত্যান এগুলা দিলা। এসব ফাঁকা আওয়াজে কোনো কিছু হবে না। তোমাকে কি করতে হবে, এই যে সোডিয়াম প্লাস যে খুব সুন্দরভাবে পানির সাথে যে যুক্ত হয়, ওকে, পানির সাথে যে কি হয়, যুক্ত হয়, পানির সাথে যে কি হয়, এরকম যুক্ত হয়, 4 5 6, পানির সাথে এইটা যে এরকম পানির সাথে সোডিয়াম প্লাস যে এরকম পানির সাথে যে যুক্ত হয়, এই বিষয়গুলো কি করতে হবে, খুব সুন্দরভাবে ডেসক্রাইব করতে হবে। ঠিক আছে, ডেল্টা টু মাইনাস ডেল্টা প্লাস এগুলো সব কিছু দিয়ে কি করতে হবে, ডেসক্রাইব করতে হবে, দেন তোমার এটা পানিতে দ্রবীভূত হওয়া দেখা যাবে। ঠিক আছে, সো এই ফিগারগুলো মাস্ট, এই জন্য ফিগার, এটা তো ফিগার ইম্পর্টেন্ট, যেমনটা তোমার বায়োলজিতে ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে কেমিস্ট্রিতে কিন্তু ফিগারটা ইম্পর্টেন্ট, এবং যেহেতু ব্যাখ্যামূলক তোমার লেখার উপর আসতেছে। আবার ওই যে তুমি যখন অর্গানিক কেমিস্ট্রি থেকে, অর্থাৎ 11 চ্যাপ্টার থেকে তুমি ধরো অ্যান্সার করতেছো, 11 চ্যাপ্টার থেকে অ্যান্সার করার সময় তুমি কি করলা ধরো যে হচ্ছে তুমি রিয়াকশন করেই গেলা কিন্তু কোনো ব্যাখ্যা দাও নাই, তুমি রিয়াকশন করেই গেলা, তোমাকে ধরো বললো যে তুমি হচ্ছে ইথেন থেকে C2H6, ইথেন থেকে মিথেন প্রস্তুত করো, তোমাকে এটা বললো ইথেন থেকে মিথেন প্রস্তুত করো, তোমাকে এটা যখন বললো তুমি কি করলা, শুধু বিক্রিয়া করেই গেলা, মার্ক কিন্তু পাবা না, ফুল মার্ক পাবা না। তোমাকে কি করতে হবে, একটা করে বিক্রিয়া, একটা ধাপ লিখলা, ব্যাখ্যা লিখলা, আবার একটা ধাপ লিখবা বিক্রিয়ার, আবার একটা ব্যাখ্যা লিখবা, আবার একটা ধাপ লিখবা, তারপরে ব্যাখ্যা লিখবা, তাইলে কিন্তু তুমি ফুল মার্ক পাবা। ঠিক আছে, এই কথাগুলো যেন মাথায় থাকে, এই জিনিসগুলা যদি তুমি মেনটেন করো, এই জিনিসগুলা যা যা বললাম, এই জিনিসগুলা তুমি যদি মেনটেন করো, এমনিই তো ম্যাথমেটিক্সে যেগুলো আছে ফিজিক্স, তারপরে হচ্ছে জেনারেল ম্যাথ, তারপরে আছে কি হায়ার ম্যাথ, এই তিনটাতে তো খুব ইজিলি মার্ক পাওয়া যাবে, কারণ এগুলো সব ম্যাথমেটিক্যাল। কিন্তু বাকি যেগুলোর কথা বললাম, হ্যাঁ কেমিস্ট্রি মোটামুটি ম্যাথমেটিক্যাল, বাট ওইটাতে ওই যে ব্যাখ্যামূলক আছে। তো বাকি যেগুলোর কথা বললাম ওগুলাতে তুমি যদি আমি যেভাবে বললাম ওইভাবে মেনটেন করে চলো, তাহলে খুব ইজিলি, হ্যাঁ 10-এর মধ্যে 10 পাবা না, 10-এর মধ্যে 10 পাওয়াটা আসলে মুশকিল, বাট তুমি ইজিলি মিনিমাম 8 অথবা 9, ওকে, মিনিমাম 8 পাবা, যদি এটা মেনটেন করে চলো, তাহলে 9 তো পাবাই ইজিলি। ঠিক আছে, তো প্রত্যেকটা সিকিউতে যেন তুমি ম্যাক্সিমাম 1 মার্ক করে হারাও, এর বেশি হারানো যাবে না, এর বেশি হারাইলেই তোমার হাইয়েস্ট মার্ক পাওয়ার প্রবাবিলিটি কমে আসবে। হাইয়েস্ট মার্ক পাওয়ার প্রবাবিলিটি কমে আসা মানেই তুমি কি পরবর্তী ধাপ অনুযায়ী তুমি পিছায় যাচ্ছ, কারণ তোমার টার্গেট হচ্ছে ভালো কলেজে যাওয়া, বোর্ডে টপ করা। সো বোর্ডে টপ করতে গেলে ভালো মার্ক পেয়ে বের হইতে হবে। শুধুমাত্র আমি সায়েন্সের ইউনিট পারি ভাইয়া, আমি সায়েন্সের গুলো একদম উড়াই দিছি, আমি ফাটাই দিছি 100-তে 100, বাকিগুলোতে গোল্লা, তাইলে আসলে কোনো লাভ নাই। তো এই আমি যে অ্যানালিসিসগুলো বললাম, যেগুলো বুঝি কথাগুলো বললাম, যে স্ট্র্যাটেজিগুলো বললাম, এগুলো মেনটেন করলে, এই কয়েকটা জিনিস মেনটেন করলে ইজিলি মানে 90+ মার্ক ইজিলি কনফার্ম।
ইজিলি কনফার্ম 90 প্লাস। আর সিকিউতে হচ্ছে তুমি ইজিলি ধরো যে তুমি তুমি ৩-৪ মার্ক ব্যতীত বাকি সব ইজিলি পাবা। ওকে? প্রত্যেকটাতে এক, এক ব্যতীত বাকি তুমি ইজিলি দেখবা যে হচ্ছে সব ৪-৫ মার্ক হয়তো যাবে একটু ভুলের জন্য। বাট তোমার কাজ হচ্ছে ১ম কাজ হচ্ছে ক, খ গুলো ভালো করে মেইনটেইন করা, তারপর গ, খ লেখা। তাইলেই দেখবা যে ইনশাআল্লাহ তুমি খুব সুন্দরভাবে ভালো মার্ক অর্জন করতে পারবা। সো ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো এবং সেই অনুযায়ী কাজ করে চলবা। সেই অনুযায়ী কাজ করে চলবা। আরেকটা বিষয় হলো যেহেতু বাংলা লেখার কথা বলতেছিলাম এতক্ষণ। সো পরীক্ষার হলে পরীক্ষার হলে কিন্তু যেহেতু এত পরিমাণ লেখা, আর ১ম দিন বাংলা পরীক্ষা, সো হাত কিন্তু তোমার চলবে না। আর যেহেতু চলবে না তাহলে কি করবা? প্রচুর পরিমাণে এখনই প্রচুর পরিমাণে লেখো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। সেটা ম্যাথ হোক, ইয়া হোক, যাই হোক না কেন। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই দেখবা যে ইনশাআল্লাহ তোমার তখন হাত দ্রুত চলবে। হাত যদি ভাই না চলে, তুমি যতই এসব ভিডিও দেখো না কেন, যতই মোটিভেশনাল ভিডিও দেখো না কেন, এগুলো দেখো না কোনো কাজে দিয়ে আসবে না। তোমাকে আগে খুব সুন্দরভাবে ফার্স্ট লিখে যাইতে হবে। সো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।